সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ফুটবল কোচ এবং বিশ্লেষক জুলফিকার মাহমুদ মিন্টু। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে 45 দিন 46 দিন পরে দেখলাম, মানে লং ট্যুর বিশ্বকাপ এবার লং হয়েছে, আমাদের যাত্রাটাও তাই লং ছিল। বিশ্বকাপের পর বিশ্ব ফুটবল আসলে কেমন চলছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শিরোনামেই শুনেছেন বিশ্বকাপের মালিকানা বিক্রির নতুন এক প্রস্তাব নিয়ে এসছে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপের পর আসলে ফুটবলারদের দল বদল যেমন চলছে বিভিন্নভাবে, ইউরোপিয়ান এবং অন্যান্য মহাদেশীয় ক্লাবের দল বদল, ঠিক একইভাবে কোচ বদল হয়েছে এবারের বিশ্বকাপের পর। বিশ্বকাপ চলাকালীন অনেকগুলো দেশে, আমি হিসাব করে দেখেছি এখন পর্যন্ত 16 থেকে 17টি দেশ তাদের জাতীয় দলের কোচ পরিবর্তন করেছে। আর বিশ্বকাপের বাইরে থাকা ইতালিও তাদের নতুন কোচ খুঁজে নিয়েছে। সব মিলে এত দীর্ঘ কোচের পরিবর্তন নিয়েও আমরা আলোচনা করব। আপনারাও চাইলে এই সব বিষয় নিয়ে কথা বলতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমে জুলফিকার মাহমুদ মিন্টু, জানতে চাই যে আসলে আপনি বলছিলেন যে বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের অভিজ্ঞতা আপনার কেমন ছিল, মানে কিংবা বিশ্বকাপের পারফরমেন্স দেখে আসলে মূল্যায়নটা কি? মানে আমার ব্যক্তিগত কৌতূহলে যে সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে, এটা আপনি এক কথায় স্বীকার করেন কিনা? না, অবশ্যই। কারণ এবারই প্রথম বিশ্বকাপে আপনি তো নিজে কাভার করেছেন, আপনি ওখানে দেখেছেন এখানকার এনভায়রনমেন্ট আসলে কীরকম থাকে। এবং যেহেতু আপনি কাভার করতে গিয়েছেন, আপনার জন্য কিন্তু আসলে ডিফিকাল্টি ছিল। ট্রাভেল হ্যাসেলিংটাও খুব একটা মানে সমস্যা ছিল, শুধুমাত্র আপনাদের জন্য না, আমি বলি যে দলগুলোর জন্য। কারণ এটা আবার হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। এবং আপনি নিশ্চয়ই মনে করতে পারেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন প্র্যাকটিস বাতিল করতে হয়েছে স্পেনের। ইংল্যান্ড টিম তার প্র্যাকটিস করতে পারেনি, তারা আসতে হয়েছে সেমিফাইনাল ম্যাচে কিংবা থার্ড প্লেস ম্যাচে 2-3 ঘন্টা পরে, এবং অনেক খেলা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। মানে এইসব ঘটনা তো বিশ্বকাপের ইতিহাসে আমার মনে হয় যে বিরল ঘটনা। এবং এটাও আর একটা জিনিস যে মানে টপ র্যাঙ্কিংয়ের 4টা দল সেমিফাইনাল খেলেছে, সো এটা এর আগে কখনো হয়নি। এবং আপনার বেস্ট পসিবল টিমটাই চ্যাম্পিয়ন হয়েছে, অনেস্টলি স্পিকিং। কারণ তারা যেভাবে খেলেছে, আউটপ্লেড করেছে একদম ফ্রান্সকে। এবং আপনি আর্জেন্টিনার কথাও যদি বলি, আমাদের যে ধরনের এক্সপেকটেশন ছিল যে ডেফিনেটলি আর্জেন্টিনা একটা রেজিস্ট্যান্স তো অবশ্যই থাকবে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কিন্তু আসলে যদি দেখি আমরা যে 90 মিনিটসে তেমন কোনো আক্রমণই করতে পারেনি, অন টার্গেট একটা শটও করতে পারেনি, আনবিলিভেবল। সো মানে দে আর দ্য বেস্ট টিম। এবং তারা তাদের কোয়ালিটি অনুযায়ী, ইভেন ইন্ডিভিজুয়াল কোয়ালিটি যদি বলি, অ্যাজ এ টিম ইট ওয়াজ ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই স্পেন। এবং আপনি আরেকটা জিনিস যেটা বললেন যে আসলে এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স আপনার জন্য। সো আমার মনে হয় যে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো আমাদের দর্শকদের অনেক জানবার রয়েছে, কারণ আপনারা এখানে ফিজিক্যালি থেকেছেন। এবং এই যে ম্যাচের আগে মানে ওয়ার্ম আপ করা, প্রি ম্যাচ ওয়ার্ম আপ, বা আপনার মানে -1 ডে বলি আমরা, -1 ডে, সেই সময় ট্রেনিংটা না করতে পারা, ঝড় বৃষ্টি, এগুলিও একটা আসলে সমস্যা ছিল। কিন্তু তারপরেও টপ লেভেলের টিম এই ধরনের যত মানে অবস্ট্রাকেলই আসুক না কেন, এগুলি তাদেরকে এই প্রতিকূলতা অতিক্রম করেই কিন্তু আসলে মাঠে পারফর্ম করে। মানে একটা ম্যাচের পরে 3 দিন গ্যাপ থাকে, একটা ফার্স্ট ডে থাকে রিকভারি, ট্রাভেল, তারপরে ম্যাচ ডে -1, তারপরে ম্যাচ খেলা। মানে একটা খুবই হেক্টিক শিডিউলের মধ্যে আসলে প্রত্যেকটা দলকেই চলতে হয়েছে। অ্যাবসলিউটলি। এবং এখানে কম্পারেটিভলি হয়তো আপনি যদি বলেন যে আর্জেন্টিনার হয়তো তেমন একটা ট্রাভেলিং হ্যাসেলটা বেশি ছিল না, তাদের অ্যাকচুয়ালি কম ছিল কম্পারেটিভলি অন্য দলগুলোর তুলনায়। ইংল্যান্ডের কথা আপনি বললেন, তাদেরকে কি মেক্সিকোতে গিয়ে খেলতে হয়েছে, আবার তাদেরকে এখানে আসতে হয়েছে। ইভেন ইরানের কথা যদি আপনি বলেন, একটা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে সেই দলটার সঙ্গে অ্যাকচুয়ালি যে ধরনের আচরণ করা হয়েছে, এটা তো আসলে মানে কোনো ইয়ের ভিতরেই পড়ে না। মানে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো আসলে? সো এই সমস্ত জিনিসগুলো আরও অনেক কিছু এখন হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা আপনি বললেন যে এই যে মালিকানা সত্ত্ব বিক্রি করা, এগুলি নিয়েও কিন্তু অনেক ঝামেলা অলরেডি তৈরি হচ্ছে। যে আমরা এই বিষয়ে কথা বলতাম যে এবারে বিশ্বকাপ নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে, এবং ফিফার বিরুদ্ধে কিংবা ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধেও অনেক জায়গাতেই আলোচনা সমালোচনা হচ্ছে। এবং বিশ্বকাপ শেষ না হতেই তিনি আরেকটা প্রস্তাব দিলেন এরকম মালিকানা বিক্রির। মানে সেইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, কিংবা আসলে ফিফা কি আসলে শুধুই বাণিজ্যিকীকরণের দিকেই ছুটছে কিনা, কিংবা এই বিশ্বকাপটা এত লাভজনক হয়েছে অর্থের বিচারে, সেই কারণে আসলে টাকাটাকেই আসলে প্রায়োরিটি দিচ্ছে কিনা ফিফা? আপনার নিশ্চয়ই একটা জিনিস মনে আছে রেজওয়ান, যে ম্যারাডোনা তিনি অ্যাকচুয়ালি মারা যাওয়ার আগে এই যে ইউএসএতে, কানাডা এবং মেক্সিকোতে যে ওয়ার্ল্ড কাপটা হবে, এটা কিন্তু আরও অনেক আগে ফাইনালাইজ হয়েছিল। এবং তখন কিন্তু উনি জীবিত ছিলেন, এবং উনি কিন্তু প্রেসে বলেছিলেন যে এই বিশ্বকাপটা একটা জুয়ার বিশ্বকাপ হবে, এইভাবে উনি বলেছিলেন, ইফ আই এম নট রং, আমি যদি মেমোরাইজ করতে পারি অ্যাকচুয়ালি। তো ম্যারাডোনা এমন একটা ক্যারেক্টার, উনি তো আসলে অ্যাকচুয়ালি টপ লেভেলের প্লেয়ার, এভার প্রডিউস বাই দিস ওয়ার্ল্ড, নো ডাউট অ্যাবাউট ইট। এবং উনি এই সমস্ত অনেক অনিয়ম, প্রতিকূলতা, এগুলি কিন্তু ফেস করেছেন ওনার খেলোয়াড়ি জীবনেও অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি কী হচ্ছে, আমি বা আপনি এগুলি আলোচনা করলে কিছুই হবে না। কিন্তু আমার কথা হচ্ছে যারা মেন স্টেক হোল্ডার, আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন,
এবং হচ্ছে ইউএফা অলরেডি কিন্তু এটার বিরুদ্ধে তারা তাদের স্ট্যান্ড নিয়েছে। এফএ ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তারাও বলছে, actually। জার্মানি বলছে, নেদারল্যান্ডস বলছে, আমি নিজে এগুলো দেখলাম যে তারা সবাই প্রতিক্রিয়া দিচ্ছে। জি, তো আলটিমেটলি এই জিনিসগুলো শেষ পর্যন্ত সাকসেসফুল হবে কিনা আমি জানি না, কারণ হচ্ছে যে মেইন স্টেক হোল্ডাররা যখন এটার বিরুদ্ধে অবস্থান নেবে তখন আসলে একা ইনফান্তিনোর পক্ষে এটা ডিল করা খুব ডিফিকাল্ট হবে, আবার সামটাইমস ডিফিকাল্ট নাও হতে পারে। এটার একটা অন্য অ্যাঙ্গেলটা একটু বলি, যে ধরেন ফিফা বলছে যে প্রত্যেকটা সদস্য দেশ 300-350 কোটি টাকা পর করে পাবে, বাংলাদেশও পাবে। এই দেশগুলো যারা আসলে বিশ্বকাপের বাইরে কিংবা যারা আসলে অর্থের কারণে ফুটবল পরিচালনা করতে পারেন, তারা যদি ভোটটা দিয়ে দেয় তাহলে কিন্তু এটা বাস্তবায়নও হয়ে যেতে পারে। অ্যাবসলুটলি। এবং এটা আপনি যে কথাটা বললেন যে এই যে 300-350 কোটি টাকা বা মানে হিউজ অ্যামাউন্ট, আমাদের মতো উন্নয়নশীল দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো বিশাল অ্যামাউন্ট। তো ডেফিনেটলি তো আমরা হয়তো চাইবে, আমাদের এক্সিকিউটিভ কমিটি ডেফিনেটলি সিদ্ধান্ত নিবে বিএফএফ যে ভোটটা তারা দিবে কিনা, কিন্তু আমি বলছি যে ইউএফা তাদের একটা প্রতিক্রিয়া কিন্তু অলরেডি তারা দেখিয়েছে, এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আমরা আসলে এই মুহূর্তে বলতে পারবো না। তবে এই যে ওয়ার্ল্ড কাপটা হলো, এই ওয়ার্ল্ড কাপে অনেক কিছু কিন্তু বিতর্কিত ছিল। আপনি দেখেন যে এফআইএভি অলরেডি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে এমবলোর রেড কার্ডটা নিয়ে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ কেন দেয়নি, হয়তোবা এমন কোনো প্রেশার ছিল তাদের উপরে, করতে বাধ্য হয়েছে অ্যাকচুয়ালি রেফারি। তাহলে এইখানে যে একটা রেড কার্ড দেখানো হলো, তারপরে সেই রেড কার্ডটা আবার পরে উইথড্র করা হলো, তাহলে আপনি তো মেইন স্পিরিট থেকে আসলে ফুটবলের সরে আসছেন অ্যাকচুয়ালি। বাণিজ্য ডেফিনেটলি দরকার আছে, কারণ আমাদের মতো দরিদ্র দেশগুলো আমরা কিন্তু ফিফার অর্থায়নেই কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলি কিন্তু আমরা চালিয়ে নিই, সেখান থেকে একটা অনুদান আমরা পাই। তো ফিফার অবশ্যই কিন্তু টাকারও প্রয়োজন রয়েছে। এইভাবে পৃথিবীর 211টা-12টা দেশকে তাদেরকে ফিনান্স করতে হয়। সুতরাং এই ফিনান্সটা কোত্থেকে আসবে? অফকোর্স বিশ্বকাপই, ওয়ার্ল্ড কাপটাই হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম। তো এটাকে সে বাণিজ্যিকীকরণ করতে চাইবেই, কারণ বাণিজ্যিকীকরণ করতে গিয়ে যদি আবার আপনার মেইন স্পিরিট থেকে আপনি সরে আসেন, এবং এই যে অনৈতিক বিষয়গুলো সামনে এসেছে, এখানে অনেক আলোচনা হচ্ছে, রেফারিং ডিসিশন নিয়ে অনেক কিছু, ভিএআর এর ইনভলভমেন্ট, অনেক কিছু হচ্ছে, যুক্তরাষ্ট্রের রেড কার্ড শাস্তি কমানো সব মিলে অনেক কিছু। তাহলে আলটিমেটলি তো স্পিরিটটা নষ্ট হচ্ছে। তো আমি একটা জিনিসই শুধু বলতে পারি যে এটা আলটিমেটলি শেষ পর্যন্ত ইউএফা কিংবা অন্যান্য যে সমস্ত আপনার কান্ট্রিজগুলো রয়েছে, কমনওয়েলথ এবং এএফসির কথা আমি বাদই দিলাম, এএফসি হয়তো অন্যভাবে চিন্তা করবে। সো ইউএফা এবং টপ ক্লাস নেশন যারা জার্মানি, ইংল্যান্ড কালকে বিবৃতি দিয়েছে, তো এদেরকে অ্যাকচুয়ালি ম্যানেজ করা, এটা কিভাবে ম্যানেজ করবে আই ডোন্ট নো। হয়তো দেখা যাবে যে এটা সাকসেসফুল হবে, কারণ ভোটিংয়ের ব্যাপারটা আপনি বললেন, সো ভোটটা যেদিকে বেশি পড়বে অটোমেটিক্যালি সেদিকেই যাবে। সো এটার জন্য হয়তো আমাদেরকে আর একটু কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু মানে এমনিতে এই প্রস্তাবটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে ফিফা বলছে যে বিশ্বকাপটাকে একটা কোম্পানি করে 20% শেয়ার তাদের ওই কোম্পানিকে দিবে, এবং ওই কোম্পানি শেয়ারে ট্রেড করবে আসলে, এবং ইনকামটা সেখান থেকে বাড়বে। মানে মূল ঘটনা যদি এরকমই আমি যতটুকু, হ্যাঁ, সেটাতে দেখা যায় যে আপনার মার্কিন প্রেসিডেন্টের কিছু ইনভলভমেন্টও আছে ওইখানে, ইনফ্লুয়েন্স আছে ওইখানে। ওনার মেয়ের জামাইয়ের ভাই তিনিও সরাসরি যুক্ত কোম্পানির সাথে। এখন যদি সেটা হয়, আমি আমাদের দেশের পার্সপেক্টিভে বলবো, আমরা যেহেতু দরিদ্র উন্নয়নশীল দেশ, আমাদের জন্য 350 কোটি টাকা বিশাল অ্যামাউন্ট অফ মানি। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তো এটা ডেফিনেটলি আমরা কাজে লাগাতে পারবো। এখন জার্মানির জন্য হয়তো 350 কোটি টাকা কোনো ব্যাপারই না, তারা তাদের পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি ওইভাবে চিন্তা করবেন ওনারা, কিন্তু আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের কনটেক্সটে অ্যাকচুয়ালি এটা তো ডেফিনেটলি আমাদের জন্য, যদি আমরা এই পরিমাণ অর্থ পাই, সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অবশ্যই আমরা বেনিফিটেড হবে বলে আমি মনে করি। এশিয়া আফ্রিকার দেশের সংখ্যাটাই বেশি, কিন্তু এই 211টা দেশ যে আপনি বললেন, তার মধ্যে এশিয়া আফ্রিকায় একটা বড় রোল প্লে করে, এবং তাদের ভোটটাই আসলে মানে সিদ্ধান্ত নিতে আসলে সাহায্য করে। সেই জায়গাটায় আসলে বাংলাদেশ সহ এশিয়ার দেশ, আফ্রিকার দেশগুলো কিন্তু এটার পক্ষে নিলে তখন এটা বাস্তবায়নও হয়ে যেতে পারে, যেটা আমি বারবারই বলছি। এমনিতে মানে জানতে চাই যে আপনার ফিফার বিশ্বকাপ নিয়ে অনেক বিতর্কের কথা বললেন। ফিফা গতকাল বলছে যে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে আসলে তদন্ত শুরু করেছে। একটা হলো ফাইনালের ম্যাচ শেষে আসলে প্লেয়ারদের যে ঝামেলা তারা, এবং একই সাথে সেমিফাইনালের পরে রাজনৈতিক ব্যানার নিয়ে যে নামা, সেই জায়গাটায় এটাও কি আপনার মনে হয় যে তারা বিশ্বকাপের শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করতে চেয়েছে? কারণ সেমিফাইনালের ঘটনাটার পরে কিন্তু বিশ্বকাপের ফাইনাল আসতে আরও 3 দিন সময় ছিল তখন, কিংবা তারপর আরও 7 দিন চলে গেছে। এত দীর্ঘ সময় নিয়েছে শুধু বিশ্বকাপটা শেষ করার জন্য? না, এটা একেবারে ডিসেন্ট হইতে, কারণ ওই সময় যদি আপনি এই ধরনের একটা সিদ্ধান্ত নিতেন ডিসিপ্লিনারি কমিটির, সেটা ডেফিনেটলি বিশ্বকাপের যে আমেজটা বা আর্জেন্টিনা দল এবং তাদের পারফরমেন্স, এটার উপর এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে। সো এই
পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, অফকোর্স এখন তারা ডিসিপ্লিন, আমরা কিন্তু ডিউরিং ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এটা নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য লজ আপনি কিন্তু কোনো রকম ব্যানার ফেস্টুন নিয়ে সেখানে দাঁড়াতে পারবেন না, পলিটিক্যাল ব্যানার তো পারবেনই না, দর্শকরাই পারবে না, প্লেয়াররা তো আরো না, প্লেয়াররা তো আরও না। আপনি তো সেখানে সেই কাজটা করেছেন, তো সেটা হয়তো ফিফা ওই সময় আসলে একটু মানে ডিলে করেছে যে দেখা যাক শেষ হোক খেলাটা, দেন দে উইল গো ফর দি অ্যাকশন। এবং খেলার পরে মাঠের ভিতরে যে ঘটনাটা ঘটেলো আপনার পারাদেশ সহ, আসলে এটা তো মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড ক্লাস টিম, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম, তাদের প্লেয়ারদের অ্যাকচুয়ালি এই ধরনের, কারণ সারা পৃথিবী দেখছে অ্যাকচুয়ালি, এটা একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে। সো এটা আসলে মানে কোনো অবস্থাতে ডিসেন্ট হয়নি, এবং অ্যাকর্ডিং টু দ্য মানে ফিল্ড অফ প্লেয়ার রুলস ওই সময়েও আপনি এই ঘটনা ঘটাতে পারবেন না। এবং আলটিমেটলি ডিসিপ্লিনারি কমিটি হয়তো এখন তাদের বিরুদ্ধে হয়তো কোনো অ্যাকশন অফকোর্স নিবে অ্যাকর্ডিং টু দ্য ল, তাদের সেই মানে ঘটনায় তাদের ইনভলভমেন্ট এবং এটার ল অনুযায়ী কী ধরনের পানিশমেন্ট হওয়া উচিত, ডেফিনেটলি সেখানে সেগুলি রয়েছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি তারা তাদের সিদ্ধান্তগুলো নেবেন, এবং এটা নর্মাল প্রসিডিউর। এবারে বিশ্বকাপে যে আপনি বললেন যে এতগুলো ঘটনা কিংবা এতগুলো বিতর্ক, মানে এটা বেড়ে যাওয়ার আসলে কারণটা কি এই যে আসলে ফিফা এই যে বাণিজ্যিকীকরণের সাথে কিংবা জনপ্রিয়তার সাথে আসলে তাল মেলাতে গিয়েছে, কিংবা যারা জনপ্রিয় দল তাদেরকে আসলে অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছে? আমি বলছি না যে বাড়তির সুবিধা, কিন্তু অ্যাডভান্টেজগুলো তারা পাচ্ছিল। এটা কিছু কিছু সময় তো আপনার এটাকে আমি বলি ব্যাকফায়ারও করে। আপনি বাণিজ্যিকীকরণের জন্য যদি কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু, কারণ আইন সবার জন্য সমান, অ্যাকর্ডিং টু ল রেফারি উইল টেক হিজ ডিসিশন। আপনি কোনোভাবেই এক্সিকিউটিভ হিসেবে সেখানে কোনো রকম নির্বাহী আদেশ বা আপনার কোনো ইনফ্লুয়েন্স সেখানে আপনি করতে পারবেন না। এখন আইন যদি রেজওয়ানের জন্য একরকম হয়, ডেফিনেটলি আমার জন্য একই রকমই হবে, একই অফেন্সে। তাহলে আইন দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে কখনো কখনো আইনটা ইন্টারপ্রিটেশন দুই রকম হচ্ছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখন এফআইএবি বলল যে এমবোলোর যে রেড কার্ডটা ছিল এটা আসলে ঠিক হয়নি, এটা ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে এই যে ঘটনা ঘটলো, আপনি যদি বালোগানের রেড কার্ডটা উইথড্র করলেন, এই যে সিদ্ধান্তগুলো এটা তো এর জন্য তো ফিফাই দায়ী অ্যাকচুয়ালি। তাইলে এখন একটা জিনিস হচ্ছে, যখন একটা টপ ক্লাস টিম, এটা নট অনলি দ্য আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, হুএভার, যে কেউ হতে পারে, আপনি যখন কিছু কিছু সিদ্ধান্তের কারণে দেখা যায় যে তাদেরও তো বিশাল একটা সমর্থন রয়েছে সারা পৃথিবীতে, তারাও তো এখানে খেলতে এসেছে অ্যাকচুয়ালি। এখন আপনার কারণে, আপনার সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্তের কারণে একটা দলকে কোনো ব্লেম নিতে হচ্ছে, কিংবা পার্টিকুলার কোনো প্লেয়ারকে তার অর্জনটাকে আপনি ম্লান করছেন আপনার সিদ্ধান্তের কারণে, তাহলে এটা তো অ্যাকসেপ্টেবল না অ্যাকচুয়ালি। তাহলে এই জিনিসগুলো কি হয় আমরা তো অ্যাকচুয়ালি জানি না ঘটনা কী ঘটেছিল। আমরা লিওনেল মেসির একটা ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে উনি বলছিলেন খেলার দিকে মনোযোগ দাও, যা হওয়ার হয়েছে ভুলে যাও সেগুলি। আমরা জানি না অ্যাকচুয়ালি কী হয়েছিল, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড। কিন্তু কথা হচ্ছে যখন এই ধরনের জিনিসগুলো বাইরের কোনো কোনো জিনিস যখন ইনফ্লুয়েন্স করবে, আলটিমেটলি এটা যখন ব্লাস্ট হবে, ব্লাস্টটা এরকম ঘটনার মধ্য দিয়ে কিন্তু হয় অ্যাকচুয়ালি। আবার কখনো কখনো একটা জিনিস হয় যে কোনো একটা টিম যখন হেরে যায়, চ্যাম্পিয়ন টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, তার সামনে গিয়ে বা তার পাশাপাশি যদি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও, এটা হচ্ছে রেসপেক্টের ব্যাপার। আপনি এমন কোনো আচরণ যদি করেন বা এমন কোনো শব্দচয়ন করেন যেটাতে অ্যাকচুয়ালি সে হার্ট হচ্ছে, তখন ডেফিনেটলি তো হয়তো অ্যাজ এ হিউম্যান, আপনি মার্কো মাটারাজ্জির সঙ্গে যে জিনেদিন জিদানের ঘটনাটা, যে কারণেই তো ফিফা এখন বললো যে আপনি মুখের উপর হাত দিয়ে কথা বলতে পারবেন না। ওকে, তাহলে এই যে ঘটনাগুলো কি ঘটেছিল, কি হয়েছিল, সেটা জিনেদিন জিদান কিন্তু পরে এক্সপ্লেন করেছেন তাকে কি বলা হয়েছিল এবং উনি কেন তার পেশেন্সটা রাখতে পারেননি। সো এই যে ঘটনা, নিশ্চয়ই স্প্যানিশ প্লেয়ারও হয়তো কোনো একটা মন্তব্য করেছে, যে মন্তব্যটার কারণে কিন্তু সেখানে অ্যাকচুয়ালি পরিবেশটা উত্তপ্ত হয়েছে। সো এই জিনিসগুলোও কিন্তু আসলে এই লেভেলে, টপ লেভেলে, এগুলোর থেকে আসলে প্রত্যেককে নিজেকে নিবৃত্ত রাখাটাই হচ্ছে মানে আমি বলবো যে শ্রেয়। তারপরেও একটা জিনিস হচ্ছে যে ওই যে ঘটনাগুলো আলোচনা করলাম সেটার একটা মানে এফেক্টও কিন্তু এগুলোর সঙ্গে জড়িয়ে আছে, যে তার ফলে হয় কি একটা সময় আপনার ভিতরের যে অ্যাঙ্গার সেটা কিন্তু ব্লাস্ট হয় এবং মাঠে বা মাঠের বাইরে এটার এক ধরনের কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই, এবং যেটা আমরা দেখেছি এখানে বিশ্বকাপ ফাইনালে। বিশ্বকাপের পর আমরা বলছিলাম যে অনেক কোচ বদল হয়েছে, মানে সেই বিষয় নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। এতগুলো কোচ বদলের মানে এটাই কি ট্রেন্ড, নাকি এবার আসলে একটু বেশি হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? 16-17টা কোচ পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এটা নর্মাল, হয়তো একটু বেশি, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি যে সমস্ত নামগুলো আসছে, এই যে জিনেদিন জিদান, উনি কিন্তু লাস্ট 3-4 ইয়ার্স কোথাও কোচিং করাননি, ওনার অনেক অফার ছিল, কিন্তু উনি হি ইজ জাস্ট ওয়েটিং ফর দি ফ্রান্স ন্যাশনাল টিম, এবং উনি জানেন যে দিদিয়ের দেশাম্পের টেনিউরটা এই সময় শেষ হবে, উনি ওয়েট করছিলেন এবং উনি দায়িত্ব নিচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। ইটালিতে দেখেন একটা জিনিস হচ্ছে মানে আনবিলিভেবল একটা ঘটনা ঘটেছে, আমরা সেখানে বিস্তারিত বলবো। একটা বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বিশ্বকাপের পর বিশ্ব ফুটবল নিয়ে, কেমন চলছে বিশ্ব ফুটবল সেই বিষয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অতিথি জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ এবং বিশ্লেষক। বিরতির আগে আপনি বলছিলেন যে ইতালির কোচ নিয়োগ নিয়ে, আমরা কোচ নিয়োগ নিয়ে একটু কথা বলতে চাই। যে কোচ বদল হয়েছে বেশ কয়েকটা দেশে, এবং ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড, উরুগুয়ে, জর্ডান, ঘানা, নেদারল্যান্ডস, ইকুয়েডর, আলজেরিয়া, পর্তুগাল, সেনেগাল, মানে অসংখ্য, ক্রোয়েশিয়া, সব দেশেই আসলে কোচ চেঞ্জ হয়েছে। ইতালিটা বিশ্বকাপ খেলেনি, কিন্তু তাদের কোচ নিয়োগটাই সবচেয়ে নাটকীয়তা ঘটেছে। মানে এখানে একটা জিনিস হচ্ছে, ধরুন মালদিনি, সবাই তো আমরা তাকে চিনি, খেলা দেখেছি ওনার, উনি টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন, আন্দ্রে পিরলো কোচ হবেন এবং আন্দ্রে পিরলো কোচ হবেন। ওকে, এরপরে ঘটনাগুলো তো একদম মানে ড্রামাটিক আর কি, যে উনিও রিজাইন দিলেন, তারপরে এখন ক্লাডিও রেনিওরি, আমরা ওনাকেও চিনি, রেসপেক্টেড পারসন, উনি এখন টেকনিক্যাল ডিরেক্টর এবং কোচ হিসেবে রবার্তো ম্যানচিনি এসছেন আবার আরেক টার্মে উনি কাজ করার জন্য। এবং পেপ গার্দিওলার নামও শোনা যাচ্ছিল অ্যাকচুয়ালি আলোচনায়, কিন্তু মালদিনি পেপ গার্দিওলার সঙ্গে মিটিংও করেছেন অ্যাকচুয়ালি, কিন্তু টাকা পয়সার আসলে বনিবনাটা হয়নি, যে কারণে সেটা ভেস্তে গেছে। এবং আপনি যদি দেখেন জার্মানিতে ইয়র্গেন ক্লপস, দীর্ঘদিন উনি কিন্তু কাজের সঙ্গে ছিলেন না, এবং উনি এখন টেক ওভার করেছেন। তো আপনি যদি এইভাবে দেখেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপের আপনি ড্রাগ-আউটগুলো যদি দেখেন, ড্রাগ-আউটগুলো মাঠে ধর টপ ক্লাস প্লেয়াররা পারফর্ম করবে, আপনি মানে ড্রাগ-আউটেও সব টপ ক্লাস কোচেসরা, মানে ব্যাটেলটা কীরকম হবে আপনি কল্পনা করা যায় না আর কি। তো এটা নর্মাল একটা মানে ট্রেন্ড সারা পৃথিবীতে। ডেফিনেটলি যখন আপনি ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরের সাকসেস অথবা সাকসেস না হওয়া এগুলি অনেক কিছু নির্ভর করে, এবং ডেফিনেটলি তখনই তাদের আসলে এই সমস্ত প্ল্যানিং থাকে, তার আগে থেকে এগুলি প্ল্যানিং করা থাকে। যেমন দিদিয়ার দেশাম্প, উনি এই ওয়ার্ল্ড কাপের পর আর থাকছেন না, চ্যাম্পিয়ন হলেও থাকতেন না, এটা প্ল্যান আগে থেকেই ছিল। এবং ইটালি অ্যাকচুয়ালি স্ট্রাগল করছিল, তাদেরও কিন্তু কোচ প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম হুলিয়ান লাগেন্সম্যানের কথা না বললেই নয়, উনিও কিন্তু হিটার ইজ দ্য বেস্ট, কিন্তু এখন যখন ইয়র্গেন ক্লোপসের মতো একজন মানে রয়েছে তাদের, তো ডেফিনেটলি হোয়াই নট। সো এখন উনি টেক ওভার করেছেন, এবং উনি ওনার মতো করে অ্যাকচুয়ালি চেষ্টা করবেন। তো এটা হচ্ছে যে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপে বা এর মধ্যে আপনি হয়তো দেখবেন যে ইউরোপিয়ান কাপ, ইউরোপিয়ান নেশনস লিগ শুরু হবে, এবং সেখানে আলটিমেটলি দেখা যাবে যে ডাগ আউটে সব টপ ক্লাস কোচরা মানে কাজ করতেছে। সো এটা একটা অন্য রকমের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি। এমনিতে আপনার কি মনে হয় যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড এইসব দলে আসলে কোচ চেঞ্জ হয়নি, কিংবা হওয়ার কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? ব্রাজিলে যদিও কার্লো আনচেলত্তির সঙ্গে একটা লং টার্ম চুক্তি আছে, লিওনেল স্কালোনির সঙ্গে এই ডিসেম্বর পর্যন্ত চুক্তি আর্জেন্টিনার, এবং ইংল্যান্ডের কোচ নিয়েও কিন্তু আসলে অনেক ধরনের কথা হচ্ছে যে তার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন, সেসব জায়গায় কি পরিবর্তন আসছে? আমার কাছে মনে হয় না যে আসলে ব্রাজিল দলে কোনো পরিবর্তন হবে, এবং আলটিমেটলি যে মিস্টার কার্লো আনচেলত্তি উনি আসলে যেভাবে চাচ্ছেন সব কিছু যদি ঠিকঠাক মতো চলে, ব্রাজিল তাদের প্রয়োজন হচ্ছে অ্যাকচুয়ালি কিছু গুড কোয়ালিটি প্লেয়ার্স। আপনি এক সময়ের ব্রাজিলকে যেভাবে দেখেছেন সেই ধরনের ব্রাজিল টিম কিন্তু এখন না, ওই ধরনের ওয়ার্ল্ড ক্লাস 5-6টা প্লেয়ার এখন আর ব্রাজিল টিমে নেই। সো আপনার যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স নিয়ে আপনাকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। এখন একটা পার্টিকুলার ম্যাচের রেজাল্ট দিয়ে তো আপনি একজন কোচকে আসলে ইভ্যালুয়েট করতে পারেন না, এটা হচ্ছে যে মানে একটা হঠকারী সিদ্ধান্ত অনেস্টলি স্পিকিং। এবং উনি যেভাবে চেষ্টা করেছেন ব্রাজিলের ওই ম্যাচটা যদি দেখেন আপনি নরওয়ের সঙ্গে, আচ্ছা পেনাল্টি মিস করলে এটা কার্লো আনচেলত্তি কী করতে পারবে? ইভেন উনি যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেছেন যে বেস্ট পসিবল পেনাল্টি কে মারে ব্রাজিল টিমে, সেই প্লেয়ারগুলো অ্যাবসেন্ট, নেইমার বেঞ্চে, এবং তারপর হচ্ছে রাফিনিয়া বেঞ্চে। সো এরপরে বেস্ট পসিবলকে গুইমারেস, সে গুইমারেস নিয়েছে, আলটিমেটলি উনি মিস করেছেন। সেকেন্ড হাফে নেমে যে অ্যান্ডিকের গোলটা পেয়ে মানে করতে পারতো, যে 1v1 গোলকিপারের সঙ্গে বাইরে মেরেছেন। তো এটা তো কোচের কি, কোচ কি গোল করবে নাকি ওইখানে? ডেফিনেটলি মিস্টার কার্লো আনচেলত্তি হি ইজ অন দ্য রাইট ট্র্যাক, এবং আমার ধারণা এই সময়ের মধ্যে তার 3-4 বছরের মধ্যে ব্রাজিল হয়তো কিছু ভালো প্লেয়ার পাবে, তাদের কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ারও রয়েছে, এবং ব্যাকলাইনেও কিছু পরিবর্তন উনি আনবেন, যেটা আমি দেখেছি অ্যাকচুয়ালি ওনার ইন্টারভিউতে। সো আলটিমেটলি হি ইজ কোয়াইট ওকে ফর দ্য ব্রাজিল টিম। এবং লিওনেল স্ক্যানেলের কথা তো আর আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ উনি চ্যাম্পিয়ন করিয়েছেন, কোপা চ্যাম্পিয়ন করেছেন, এবং এবছরও ফাইনাল খেলেছে। এখন উনি থাকবেন কিনা সেটা হচ্ছে একটা বড় ব্যাপার, কারণ হয়তো লিওনেল মেসি আর খেলবেন না, রিটায়ারমেন্টে চলে গেলে ডেফিনেটলি লিওনেল মেসি না থাকাতে আর্জেন্টিনা টিমের অবশ্যই একটা সমস্যা হবে, ঠিক ব্রাজিল যেরকম সমস্যাটায় ভুগছে একটা স্টার প্লেয়ারের জন্য, এবং একটা লিডার অন দ্য পিচ। এবং এই ধরনের লিডার কিন্তু আর্জেন্টাইন টিমে নেই, কিন্তু আর্জেন্টাইন টিমে অনেক গুড কোয়ালিটি প্লেয়ার রয়েছে। আমরা যদি নিকো পাজের কথা বলি, মানে আনবিলিভেবল কোয়ালিটি। উনি হয়তো খেলার সুযোগ পাননি বিকজ অফ লিওনেল মেসি, উনি যে পজিশনে খেলে লিওনেল মেসি সেই পজিশনে খেলে, কিন্তু বাট তাদের স্কোয়াডটা ভেরি গুড স্কোয়াড। এখানে তেমন কোনো পারফরমেন্সের মানে এফেক্ট হবে বলে আমার মনে হয় না ডেফিনেটলি। ইংল্যান্ড, টমাস টুকেল, ওই যে বললাম আপনাকে, হয়তো ওনার ওটা ব্যাকফায়ার করেছে ওনার ট্যাকটিক্সটা অ্যাকচুয়ালি। যেভাবে উনি চেয়েছিলেন যে মেক্সিকোর সঙ্গে যেভাবে
মানে 10 জন নিয়ে প্রায় 43 মিনিটের মতো উনি ডিফেন্ড করে ম্যাচটা বের করে নিয়ে এসেছেন। এখানে এটা অ্যাকচুয়ালি সুইসাইডাল হয়েছে ওনার জন্য, আমি বলবো যে উনি যদি স্পেন যে অ্যাটিটিউড নিয়ে খেলে, যে একটা গোলে লিড থাকার পরও মানে পুট প্রেশার অন দ্য অপোজিশন টিম, হাই পিচে ওদেরকে ব্লক করার চেষ্টা করি, ওইটা যদি ফেল করে ডেফিনেটলি মিড ব্লক তৈরি করি, আফটার গেনিং পজিশন উইল ট্রাই ফর দি কাউন্টার অ্যাটাক। উনি এত ডিপে নেমে গিয়েছিলেন যেটা ওনার জন্য আসলে ব্যাকফায়ার করেছে, এবং আর্জেন্টিনা অ্যাকচুয়ালি ওইটাই ক্যাপিটালাইজ করেছে, ওইখানে ওভারলোড এবং নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা নিয়েছেন অলওয়েজ প্রাইম স্কোরিং এরিয়াতে। সো আমি মনে করি যে উনিও ওনার সাধ্যমতো চেষ্টা করেছে, বাট ইংল্যান্ড টিমে একটা জিনিস হচ্ছে যে কখন কি হয় নোবডি নোজ, ইউনো, এটা খুব ডিফিকাল্ট, কারণ ওইখানে ফর্মার প্লেয়াররা, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে পৃথিবীর নাম্বার 1 লিগ, এবং ওইখানে যারা এক্সপার্টিস যারা রয়েছেন ওনারা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেন একদম পিন পয়েন্ট আলোচনা করেন। সো সামটাইমস ডিফিকাল্ট ওখানে কাজ করা। এক শেষ কথা এক লাইনে যদি বলেন যে বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলে কি কোনো গতিপথ পরিবর্তন হবে বলে মনে হয় আপনার, মানে খেলার কৌশলে কিংবা ট্যাকটিসের ধারণায় এক লাইনে? কারণ এই ওয়ার্ল্ড কাপে আমরা অনেকগুলো ট্রেন্ড দেখেছি, অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল ট্রেন্ড, এবং এই ট্রেন্ডগুলো কিন্তু নতুন না, পুরাতন ট্রেন্ডগুলোই নতুনভাবে এসেছে। সো আলটিমেটলি ফুটবল অল অ্যাবাউট অ্যাটাকিং অ্যান্ড ডিফেন্ডিং, এখানে আলাদা কোনো চেঞ্জেস নেই, হয়তো আপনার গেম প্ল্যান স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসতে পারে। ধন্যবাদ আপনাকে জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।